ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে আমরা কথা বলছি এবং এখানে একটা প্রশ্ন বহু লোক আমাকে বারবার করেছেন বিভিন্ন কমেন্টের মাধ্যমে, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন কেন রেশন কার্ড, আধার কার্ড, এমনকি নিজেদের দেওয়া ভোটার কার্ডকেও নাগরিকত্বের প্রমাণ হিসেবে মানতে চাইছে না। নানা রকম রাজনৈতিক কুটকচালি থেকে বেরিয়ে এসে আসল সত্যটা এই ভিডিওতে আপনাদের সামনে। চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে আমি যেটা বলেই রাখি সেটা আবার বলছি, প্লিজ 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 এই ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই রকম দারুণ দারুণ দুর্দান্ত ইন্টারেস্টিং এপিসোড কিন্তু একের পর এক আসতে থাকবে। তো সেটার জন্য আর সবচেয়ে বড় কথা, এই বিষয়ে যাদের সঙ্গে আপনাদের কথা হচ্ছে, যাদের কনফিউশন আছে এই ব্যাপারগুলো নিয়ে, তাদের সঙ্গে শেয়ার করুন এটা, সো দ্যাট তারাও যাতে এই পুরো ব্যাপারটা বুঝতে পারে। তাহলে চলুন এবার ভিডিওতে ঢুকি। নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন কেন নাগরিকত্বের প্রমাণ হিসেবে রেশন কার্ডকেও মানতে চাইছে না, আধার কার্ডকেও মানতে চাইছে না, এমনকি নিজেদের দেওয়া ভোটার কার্ডকেও মানতে চাইছে না? এবং এই বিষয়ে সুপ্রিম কোর্টেও তাকে জিজ্ঞেস করেছে যে কেন মানতে চাইছে না, আপনারা নিজেদের দেওয়া ভোটার কার্ডকেও কেন অস্বীকার করছেন, আর আধার কার্ড বা রেশন কার্ডকে কেন? তো আজকে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব যে কেন এই ব্যাপারটা ঘটছে এবং এই বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য কী আর আসল সত্যটা কী। প্রথমে আমরা দেখি যে সুপ্রিম কোর্টকে তারা কোন যুক্তি দিচ্ছে। নির্বাচন কমিশনে সুপ্রিম কোর্টে যে হলফনামা পেশ করা হয়েছে তাতে তারা কি বলতে চাইছে বা তাদের যে বক্তব্য তার অন্তর্নিহিত তাৎপর্যটা কী সেটা আমরা একদম অ্যাকচুয়াল ঘটনাগুলোকে অ্যানালাইজ করে দেখব এবং তাতেই আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়াল ঘটনাটা কী ঘটছে। প্রথমে আমরা আসি রেশন কার্ড নিয়ে, কারণ রেশন, আধার, ভোটার, রেশনটা আগে আমরা দেখে নিই। দেখুন এইখানে একটা এই পি গুরুজ এরা একটা আর্টিকেল পাবলিশ করেছে, আরও অনেক খবরের কাগজ করেছে, আনন্দবাজার করেছিল, এইটা মানে সার্চ করতে রেডিলি অ্যাভেলেবেল হলো, আমি সেটা তুলেছি। 2023-এ যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্যকে বলে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডকে লিঙ্ক করতে, প্রথমে রাজ্য সেটা মানতে চায়নি, কিন্তু আলটিমেটলি রাজ্য সেটা লিঙ্ক করেছিল। তার কারণ হচ্ছে যে যদি ফেক ভোটার ফেক রেশন কার্ড বেরিয়ে আসে তাহলে রাজ্যের ঘাট থেকে আর্থিক বোঝাটা কিছুটা লাঘব হবে, এই হিসেবে তারা আলটিমেটলি আধার এবং রেশন কার্ডকে লিঙ্ক করে। এইবারে এই লিঙ্ক করাতে 2023 সালে এটা রিপোর্ট, তাতে দেখা যাচ্ছে যে 2 কোটি, সংখ্যাটা ভালো করে খেয়াল করবেন, 2 কোটি 2 crore ফেক রেশন কার্ডস ক্যান্সেল ইন বেঙ্গল। অর্থাৎ রাজ্য সরকার নিজেদের যে ড্রাইভ নিয়েছিল সেই ড্রাইভে তারা দেখলো যে আধার কার্ডের সঙ্গে যখন রেশন কার্ডকে যুক্ত করা হয়েছিল তখন 2 কোটি ফেক রেশন কার্ড পাওয়া গিয়েছিল। Since a drive to link Aadhaar cards to ration cards started in Bengal, the West Bengal Food and Supplies Department, ভালো করে বুঝে রাখুন, এটা কিন্তু কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের বডি নয়, রাজ্য সরকারের বডি, রাজ্য সরকারের ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট, তারা ক্লেম করেছে যে দে হ্যাভ ক্যান্সেলড 2 কোটি ফেক রেশন কার্ড তারা ক্যান্সেল করেছে। এটা রাজ্য সরকারের ক্লেম, তার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের ক্লেম। অর্থাৎ তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো যে এই 2 কোটি রেশন কার্ড রয়ে গিয়েছিল এবং এই 2 কোটি রেশন কার্ডের মাধ্যমে যে ভোটার কার্ডগুলো তৈরি হয়েছিল তাহলে সেগুলো ফেক। তো এইটা একটা যুক্তি কিন্তু তারা দিচ্ছে যে অ্যাকচুয়ালি এই যে রেশন কার্ডের কথা বলা হচ্ছে এবং গোটা ভারতবর্ষে কিন্তু 6 কোটি রেশন কার্ডের কাছাকাছি ক্যান্সেল হয়েছিল এই আধার রেশন কার্ড লিঙ্কে, তার মধ্যে 2 কোটি ওয়েস্ট বেঙ্গলে হয়েছে। এবং এই ব্যাপারটা এবার এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য ওরা ড্রাইভ নিয়েছিল, সেই জন্য এই ঘটনাটা ঘটেছে। কিন্তু আমরা যদি এটা আরেকটু তলিয়ে দেখি তাহলে দেখব যে
West Bengal government has seized 1.41 crore fake digital ration cards in the last 5 years, the assembly was informed today. এই ডিজিটাল রেশন কার্ডের প্রোগ্রামটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ছিল, এটা কিন্তু সেন্ট্রালে ছিল না। সেন্ট্রাল আধার লিঙ্ক করতে বলেছিল, সেটা সেন্ট্রালে ছিল। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিজেরাই ডিজিটাল রেশন কার্ড ইস্যু করেছিল। এবার এই ডিজিটাল রেশন কার্ড ইস্যু করার পরে দেখা গিয়েছিল যে 2011 থেকে জুন 2011 থেকে ডিসেম্বর 2016 এর মধ্যে 1.41 মানে প্রায় 1.5 কোটি ফেক ডিজিটাল রেশন কার্ড রাজ্য সরকারও পেয়েছিল, যেটা জ্যোতিপ্রিয় মল্লিক কি বলে বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে রেশন কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য না করার যথেষ্ট কারণ নির্বাচন কমিশন দেখাতে পারছে। এইটা হচ্ছে রেশন কার্ডের পোর্শনটা গেল। এইবার আমরা আসি আধার কার্ডে, কারণ রেশন, আধার, ভোটার এই তিনটে আমাদের অ্যানালাইজ করতে হবে। তা রেশন কার্ডের ব্যাপারটা ক্লিয়ার হলো। এবারে আমরা আসি আধার কার্ডে। আধার কার্ডে আমরা এই দেখুন, এই কয়েকদিন আগের খবর, টাইমস অফ ইন্ডিয়া, তারা বলছে যে দুজনকে আটক করা হয়েছে, তারা ফেক আধার তৈরি করছিল, ফর ক্রিয়েটিং ফেক আধার। এবং বেঙ্গল এসটিএফ তারাই কিন্তু এই দুজনকে ধরেছে। এরকম আরও অনেক ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ফেক আধারের জন্য প্রচুর লোক ধরা পড়ছে, ফেক আধার পাওয়া যাচ্ছে। এখন এইটা কিভাবে হচ্ছে এইটা বুঝতে হলে আমাদের এই প্রসেসের ভেতরে ঢুকতে হবে, যে কিভাবে এই যারা অনুপ্রবেশকারী তাদের হাতেও এই আধার কার্ড, রেশন কার্ড এগুলো চলে যাচ্ছে। এইটা যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা টোটাল ব্যাপারটা বুঝতে পারবো না। তো এইখানে দেখুন, আমি একটা, এই দেখুন আনন্দবাজার.com, তারাও বলছে বাড়িতেই আধার কার্ড কারখানা, বুঝুন অবস্থায়। প্রতিবেশীরা জানতেনই না নিপাট ভালো ছেলে বেআইনি অনুপ্রবেশকারীদের ত্রাতা। আনন্দবাজারের খবর। তো এই ব্যাপারগুলো ঘটেছে, আমরা দেখেছি। এবার আমরা এর মধ্যে এই ব্যাপারটা হচ্ছে কী করে, কিভাবে হচ্ছে, কেন এই নির্বাচন কমিশন বলছে যে না আমরা আধার কার্ডকে মান্যতা দিতে পারছি না। এটা তাদের বক্তব্য, মানে তারা বক্তব্য তো তারা জানিয়েছে হলফনামার আকারে, তার ভেতরের তাৎপর্যটা আমরা এখানে একটু অ্যানালাইজ করে দেখব। অ্যাকচুয়ালি কী ঘটে আপনারা দেখুন, মানে বেসিক্যালি এবারে আমরা দেখি যে কিভাবে তৈরি হয় অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড। এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখুন। অনুপ্রবেশকারী কত আছে সে নিয়ে তর্কের অবকাশ আছে। কারো মতে 5 জন আছে, কারো মতে 5 লক্ষ জন আছে, কেউ বলছে 5 কোটি আছে, আমরা জানি না। এটা রাজনৈতিক ব্যাপার। রাজনৈতিক নেতারা তারা বিভিন্ন সময় এক একটা সংখ্যা নিয়ে আসে, কিন্তু এই ব্যাপারটাতে কোনো সন্দেহ নেই যে অনুপ্রবেশকারী কিছু আছে যারা মানে বেসিক্যালি বাংলাদেশ থেকে এসছেন। এই ব্যাপারটার মধ্যে কিন্তু কোনো সন্দেহ নেই, এটা সবাই মানেন। ইনফ্যাক্ট আমরা যদি মমতা ব্যানার্জির কথা বলি, তিনিও 2005-এ পার্লামেন্টে দাঁড়িয়ে এই নিয়ে অনেক চেঁচামেচি করেছিলেন। সুতরাং এটা সব রাজনৈতিক দলই মানে যে অনুপ্রবেশকারী আছে। সংখ্যাটা কত সে নিয়ে মতভেদ আছে তাদের মধ্যে, তা আমরা সেই মতভেদের মধ্যে ঢুকছি না। আমরা দেখতে চাইছি যে এই মোডাস অপারেন্ডিটা যেভাবে তারা এই ভোটার কার্ড তৈরি করছে সেটা কীরকম। এখন অনুপ্রবেশকারী যারা ঢুকছেন বাংলাদেশ থেকে, তাদের মোটামুটিভাবে 2টো ক্যাটাগরিতে ভাগ করা যায়। একদল ক্যাটাগরি হচ্ছে যারা প্রাণের ভয়ে বা অত্যাচারিত হয়ে তারা ঢুকে পড়ছে। এবার এই যে লোকেরা ঢুকছে অনুপ্রবেশকারী হিসেবে, আমি কিন্তু মানে অনেকে রাজনৈতিক ভার্সনে সেখানে অনুপ্রবেশকারী আছে, আবার শরণার্থী আছে। আমি সেই রাজনৈতিক ভার্সনে যাচ্ছি না, আমার কাছে সবাই অনুপ্রবেশকারী। আমি একদম স্পেসিফিক ভার্সনে যাচ্ছি, মানে একদম রাজনীতিকে দূরে সরিয়ে রেখে। তো এবার এই যে লোকগুলো ঢুকে পড়ছে অনুপ্রবেশকারী হিসেবে, তাদের 2টো ক্যাটাগরিতে আমি তাহলে ভাগ করলাম কেন? তার কারণ এই 2টো ক্যাটাগরির প্ল্যানিং আলাদা। যারা প্রাণের ভয়ে বা অত্যাচারিত হয়ে ঢুকছে তারা কিন্তু ঢুকে পড়ার আগে প্ল্যান করা বা গোছানোর কোনো সময় পায়নি। তাদেরকে আচমকাই বা খুব শর্ট নোটিসে তাদেরকে পালিয়ে আসতে হয়েছে। তারা মেনলি এসে আশ্রয় নিচ্ছে শরণার্থী শিবিরগুলোতে বা উদ্বাস্তু শিবিরে, বা যদি তাদের কেউ পরিচিত থাকে তার বাড়িতে গিয়ে আচমকাই হাজির হচ্ছে বা এরকম ধরনের ব্যাপার। তো এটা হচ্ছে একটা পার্ট।
আরেকটা পার্ট অনুপ্রবেশকারী যারা কিন্তু প্রাণ ভয়ে বা অত্যাচারিত হয়ে আসছে না, তারা আসছে আইদার উন্নত জীবন ধারণের লোভে অথবা অন্য কোনো গুপ্ত কারণে। আমি এই বিষয়ে আর ডিটেলে ঢুকছি না, সে গুপ্ত কারণ যা খুশি হতে পারে, আপনারা অনুমান করে নিন। তো এই গুপ্ত কারণে তারা আসতে পারে বা তারা উন্নত জীবন ধারণের লোভে আসতে পারে। তো এরা যারা ঢুকছে এই সেকেন্ড ক্যাটাগরি, তারা কিন্তু একটা প্ল্যানিং করে ঢুকছে। অর্থাৎ তারা আগে আইদার তারা এই সংক্রান্ত যে দালাল চক্র বা সিন্ডিকেট রয়েছে তাদের মাধ্যম দিয়ে পয়সা কড়ি দিয়ে তারা ঢুকছে, অথবা তারা আগে থেকেই জানে যে আমি কোথায় যাব, কোথায় আমাকে শেল্টার নিতে হবে, তাদের সঙ্গে আগে যোগাযোগ করে নিচ্ছে। যদি তাদের কোনো রিলেটিভ বা বন্ধুবান্ধব তারা এখানে থেকে থাকে তাহলে তাদের সঙ্গে যোগাযোগ করছে। অর্থাৎ মোটামুটিভাবে একটা প্ল্যানিং থাকছে তাদের। এবার বেসিক্যালি এই যারা প্ল্যানিং করে আসছে তারা কিন্তু এসে তাদের লক্ষ্যই হচ্ছে ভারতে স্থায়ীভাবে বসবাসের ব্যাপারটা তৈরি করা। এবার তার জন্য তাদের প্ল্যান রয়েছে, সেই প্ল্যানে আইদার তাদের দালালরা তাদের সহযোগী, অথবা তারা যেখানে এসে আত্মীয় স্বজনদের বাড়ি বা বন্ধুবান্ধবদের কাছে মানে শেল্টার নিচ্ছে, তারা এই প্ল্যানের অংশ। এবার এই যে লোকগুলো যারা আসছে প্ল্যান ওয়েতে, তারা এসে কি করছে, তারা নর্মালি এসে এই 1 নম্বর পয়েন্টটায় তারা আসছে। অর্থাৎ অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করলো এবং শেল্টার নিল। অর্থাৎ এরা কিন্তু ওই উদ্বাস্তু শিবির বা শরণার্থী শিবির এখানে কিন্তু যাচ্ছে না, এরা কিন্তু স্পেসিফিক্যালি ভারতে প্রবেশ করে শেল্টার নিচ্ছে আগে থেকে ঠিক করা কোনো জায়গায়। সেটা আইদার সিন্ডিকেট বা দালাল রাজের মাধ্যম দিয়ে পয়সার বিনিময়, অথবা তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে। এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ এই ভোটার কার্ড পাওয়ার। কিন্তু ভালো করে বুঝবেন। তাহলে এই ফার্স্ট পার্টে তারা প্রবেশ করলো এবং শেল্টার নিল, এই পার্টটা হয়ে গেল। এইবার এখানে শেল্টার নেওয়ার পরে নর্মালি এরা কি করে, এরা ওই এক মাসখানেক আশেপাশে ঘোরাঘুরি করে, এই করে সবার সঙ্গে পরিচিত হয়, ঘুরে বেড়ায়। তো আপনার মনে হতে পারে ঘুরে বেড়াচ্ছে তাহলে অন্যরা জেনে ফেলবে, কিন্তু বেসিক্যালি এটা যে এলাকাগুলোয় হয় সেই এলাকায় এরকম প্রচুর লোক রয়েছে, এবং এটা কিন্তু একটা মানে ফাইন্যান্সিয়াল কর্মকাণ্ডেরও অংশ। অর্থাৎ এই যে শেল্টার নিচ্ছে এটা অনেক সময় পয়সার বিনিময়ে হতে পারে। সুতরাং সেটা একটা ইকোনমি, মানে একটা প্যারালাল ইকোনমি চলতে থাকে মোটামুটিভাবে। তো এই যে ব্যাপারটা, অর্থাৎ এই শেল্টার নিয়ে তারা প্রথমে মাসখানেক একটু ঘোরাঘুরি করলো। এরপরে তারা যেটা করে সেটা হচ্ছে যে, আমি একটা উদাহরণ দিয়ে বলি। ধরুন আমার বাড়ি নদীয়ার একটি গ্রামে, তো সেখানে আমরা দেখেছি যে এখন সেখানে লেবারের কস্ট কিন্তু বেশ বেশি। মানে ধরুন আম বাগান আছে, আম পাড়তে হবে, তো আম যত উঠবে দেখা যাচ্ছে লেবারের কস্টিং দিয়ে আম পেরে লাভ হবে না। মানে প্রায় ব্যাপারটা এরকম দাঁড়িয়ে গেছে। মানে ওখানেও লেবার রেট কিন্তু 400-500 টাকা প্রতিদিন প্রায়। তো এখানে কি হচ্ছে, যার ফলে এই যে যারা অনুপ্রবেশকারী এসছে তারা কি করে, তারা এই এলাকাগুলোতে, মানে যে এলাকায় তারা আশ্রয় নিচ্ছে সেই এলাকায় লেবার হিসেবে কাজ করতে শুরু করে, কিছুটা কম মজুরিতে, হয়তো 300 টাকা রেটে। এবার জমি, ধান বোয়া আছে, ধান তোলা আছে, ধান কাটা আছে, ধান ঝাড়াই আছে, তার সঙ্গে আরও অন্যান্য কৃষিকাজের কাজে হতে পারে। অর্থাৎ এগ্রিকালচারাল লেবারের কিন্তু এখন রিয়েল সমস্যা রয়েছে গ্রাম বাংলায়। তো এগ্রিকালচারাল লেবার হিসেবে হতে পারে, আম পাড়ার ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন কাজে এই লেবারদের স্থানীয় লোকেরা ইউজ করে, কারণ তাদের রেটটা চিপার হয়। হয়তো যেখানে আমাকে নর্মাল মানে ভারতীয় লেবার নিতে গেলে 400 টাকা দিতে হবে, সেখানে আমি এই অনুপ্রবেশকারী লেবার নিলে পরে আমি হয়তো 300 টাকা লেবার পাচ্ছি বা 250 টাকা লেবার পাচ্ছি, মহিলা লেবার হলে হয়তো 200 টাকায় পাচ্ছি। তো এই যে ব্যাপারটা এটা এখানে চলে, এবং এই রকমভাবেই তারা মোটামুটি এই ছোট ছোট এই ধরনের লেবারির কাজ করতে করতে তারা জায়গাটার সঙ্গে পরিচিতি পায়, তারা আস্তে আস্তে লোকজনদের সঙ্গে পরিচিত হয়, এবং তারা এইভাবে 2 থেকে 3 মাস কাটিয়ে দেয়। 2 থেকে 3 মাস তাদের এভাবে কেটে যায় শেল্টার নেওয়ার পরে। এরপরে তারা কি করে, তারা লোকাল বডি, মেনলি পঞ্চায়েত বা লোকাল মিউনিসিপ্যালিটি, এইখানে এবার তারা যায়, তাদেরকে নিয়ে যায় কিন্তু যে আশ্রয় দিচ্ছে তারা বা যারা এই দালাল চক্রের সঙ্গে জড়িত, এই পুরো ব্যাপারটা কিন্তু সেখানে রয়েছে। এবার তারা কি করে, তারা কিছুদিন পরে স্থানীয় পঞ্চায়েত থেকে তারা একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
জোগাড় করা। মাথায় রাখতে হবে এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু অ্যাকচুয়ালি পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নয়, যেটা এসডি অফিস থেকে দেওয়া হয়, ওটার অনেক হ্যাপা। ওইটা কিন্তু এটা নয়, এটা সরকারি দপ্তর থেকে সরকারি অফিসাররা এটা দিচ্ছেন না, এটা কিন্তু দিচ্ছেন স্থানীয় পঞ্চায়েতের মেম্বার, যারা বেসিক্যালি কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গেই অ্যাটাচড, সরকারি কর্মী তারা নন কিন্তু। তো এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মোটামুটি একটা তারা জোগাড় করে, এবং এটা কেন দেয় পঞ্চায়েতগুলো, পঞ্চায়েতের যে লোক আধিকারিক রয়েছে সে কেন দেয়? কারণ সে জানে যে এই সার্টিফিকেটটা যে আমি ইস্যু করব তার বিনিময়ে আমি কিন্তু এই লোকটির থেকে একটা জিনিস পাবো। কী সেই জিনিস? আনুগত্য। কারণ এই সার্টিফিকেটটার বদলে সে যে পঞ্চায়েতের মেম্বার সে কিন্তু বলল তুমি কিন্তু আমার দল। এটা যে যেখানে যার পঞ্চায়েত আছে সেই করে, এরকম নয় যে এই দল করে ওই দল করে না, এরকম না, সব দলই করে। এরপরে সে কি করে, সে স্থানীয় একটা এগ্রিমেন্ট করে একটা ঘর ভাড়া নেয়। 3 নম্বর স্টেপ, একটা ঘর ভাড়া নেয়, এগ্রিমেন্ট করে নিচ্ছে কিন্তু, কারণ এগ্রিমেন্ট না হলে হবে না। এগ্রিমেন্ট করে সে ঘরটা ভাড়া নিল, হয়তো গ্রামের দিকে কত ভাড়া হয় 1000 টাকা 1500 টাকা মাসে, সেটা দিয়ে সে ঘর ভাড়া নেয়। এইবার ঘর ভাড়া নেওয়ার পরে ওই এগ্রিমেন্ট তৈরি হলো। এইবার সেই এগ্রিমেন্ট আর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এই দুটোকে নিয়ে সে ঘর ভাড়া নেওয়ার পরে ইলেকট্রিক কানেকশনের জন্য অ্যাপ্লাই করে দিল। যে মুহূর্তে ইলেকট্রিক কানেকশন নিল তারপরে তার ইলেকট্রিকের বিল আসলো। ইলেকট্রিকের বিল আসার সঙ্গে সঙ্গে তার কিন্তু আরও একটা অ্যাড্রেস প্রুফ তৈরি হলো। অর্থাৎ ইলেকট্রিক কানেকশন নেওয়ার সঙ্গে সঙ্গে তখন কি হলো, ওর এইটা একটা আইডেন্টিটি প্রুফ, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, কারণ সেখানে ছবি দেওয়া আছে। তারপরে এগ্রিমেন্ট করে ঘর ভাড়া নিয়েছে, তার এগ্রিমেন্ট আছে, এবং ইলেকট্রিক কানেকশন আরও একটা অ্যাড্রেস প্রুফ তৈরি হলো। এইবার এইটাকে নিয়ে ইন দ্য মিন টাইম কিন্তু মোটামুটিভাবে তার 1 বছর কেটে গেছে, 6 3 9 মাস, মোটামুটি 1 বছর কেটে গেছে। এই 1 বছরের মধ্যে সে আরও একটা কাজ করেছে। সে কি করেছে, টাকার বিনিময়ে একটা ভুয়ো বার্থ সার্টিফিকেট জোগাড় করে নিয়েছে। আপনারা দেখবেন এখন নিউজ বেরোচ্ছে যে বাবা সাজানো হয়েছে, কাউকে মা সাজানো হয়েছে। তো এরকম মা বাবা সাজিয়ে তাদেরকে কিছু পয়সা করি দিয়ে তাদের নাম ধার করে একটা বার্থ সার্টিফিকেট তৈরি করে নেওয়া হয়েছে। তাহলে দেখুন এখন এর কাছে কি কি ডকুমেন্ট রয়েছে। তার কাছে বার্থ সার্টিফিকেট রয়েছে, তার কাছে অ্যাড্রেস প্রুফের জন্য ইলেকট্রিক কানেকশন রয়েছে, এবং তার কাছে এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট রয়েছে, যেটা তার মানে টেম্পোরারি একটা পরিচয়পত্র। এবার এইগুলোকে দেখিয়ে সে অ্যাপ্লাই করলো আধার কার্ডে, যেটা হচ্ছে 6 নম্বর স্টেপ। এইগুলোকে দেখিয়ে সে আধার কার্ডের অ্যাপ্লাই করে দিল, এবং আধার কার্ড পেয়েও গেল। কারণ তার কাছে বার্থ সার্টিফিকেট যেহেতু রয়েছে, তার বাবা মার ডকুমেন্টেশনও দিয়ে দিল, কারণ বাবা মা সাজানো সোজা, পয়সার বিনিময়ে সাজানো হয়ে গেল। আর বার্থ সার্টিফিকেট পঞ্চায়েতে দাইয়ের ঘরে জন্ম হয়েছে বলে দিলে অসুবিধা নেই। তো এইভাবে ব্যাপারটা করে ফেলা হলো। করে ফেলার পরে আধার কার্ড হয়ে গেল। এবার আধার কার্ড হয়ে যাওয়ার পরে কিন্তু তার কাছে বাকি সব কিছুই ওপেন হয়ে গেল। সে প্যান কার্ড করছে, সে ব্যাংক অ্যাকাউন্ট করছে, সে সিম নিচ্ছে, সে সমস্ত কিছু সে যে মুহূর্তে আধার কার্ড হয়ে গেল সে মুহূর্তে তার সেগুলোও করে নিল। দেখবেন এই যারা অ্যাকচুয়ালি অনুপ্রবেশকারী হয় না, তারা দেখবেন চটপট সব এগুলো করে ফেলে, মানে কাগজপত্রটা তাদের একদম পারফেক্ট থাকে। আসামে ওই ব্যাপারটা ঘটেছে যে দেখা গেছে যারা বহুদিনের অধিবাসী তাদের নাম ডিলিট হয়ে গেছে, কিন্তু যারা মানে অনুপ্রবেশকারী তাদের নামও ঢুকে গেছে। কারণ কী হয়, আমরা যারা সাধারণভাবে ভারতীয় তাদের কাছে কাগজপত্রটা তো ম্যাটার করে না, সেজন্য আমরা একটু উদাসীন থাকি। কিন্তু যারা অনুপ্রবেশকারী তাদের কাছে কিন্তু কাগজপত্রটাই শেষ কথা, সুতরাং তারা ওইটার দিকে সম্পূর্ণ নজর দেয়। এবার আধার কার্ড হয়ে গেল। এবার আধার কার্ড করিয়ে নেওয়ার পরে সে আধার কার্ড দেখিয়ে এবং বার্থ সার্টিফিকেট দেখিয়ে প্যান কার্ডও করে নিল। তাহলে একজন ভারতীয় নাগরিকের যে পরিচয়পত্রগুলো দরকার সেগুলো কিন্তু তার কাছে এখন সবই হয়ে গেল। তার কাছে আধার আছে, তার কাছে প্যান আছে,
তার কাছে বার্থ সার্টিফিকেট আছে, তার কাছে ইলেকট্রিক বিলের মাধ্যমে অ্যাড্রেস প্রুফ আছে, এবং সেই অ্যাড্রেস প্রুফ তো এখন আধারেও আছে। সমস্ত ডকুমেন্ট কিন্তু তার রেডি। এইবার এই ডকুমেন্টগুলোর মাধ্যম দিয়ে আধার কার্ড, প্যান কার্ড ও সার্টিফিকেট, এই আধার কার্ড, প্যান কার্ড এবং বার্থ সার্টিফিকেট দিয়ে ভোটার কার্ড। তো এইটা হচ্ছে টোটাল স্টেপ। এবার এই স্টেপের মূল কথাটা কিন্তু এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যেইটা ইস্যু করছে কোনো সরকারি ডিপার্টমেন্ট কিন্তু নয়, যেটা লোকাল পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি, এবং যেইটা ইলেকশন কমিশনের বক্তব্য অনুযায়ী এইটার কিন্তু বেসিক্যালি এইটাকে ভ্যালিডেট করে যদি সেইখানে ভোটার কার্ড বা আধার কার্ড হয়ে থাকে, অর্থাৎ এগুলো তো জমা দেওয়া হয়েছে, তার ইলেকট্রিক কানেকশনের জন্য কি জমা দেওয়া হয়েছে দেখতে হবে। যদি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জমা হয়ে থাকে, তার মানে এই ইলেকট্রিক কানেকশনটা ফেক। যদি ওই ইলেকট্রিক কানেকশনের বেসিসে, যে ইলেকট্রিক কানেকশন রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের বেসিসে নেওয়া হয়েছিল, সেইটার অনুযায়ী যদি তাকে, সে যদি আধার কার্ডে অ্যাড্রেস প্রুফ দিয়ে থাকে, তাহলে আধার কার্ডও ফেক। এবার সেই আধার কার্ডের কে দেখিয়ে যদি সে প্যান কার্ড এবং ভোটার কার্ড করে থাকে, তাহলে সেগুলোও ফেক। এইটা হচ্ছে বেসিক্যালি ইলেকশন কমিশনের বক্তব্য বলে মনে হচ্ছে। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা। এবার এইটাকে দেখিয়ে ইলেকশন কমিশন বলতে চাইছে যে অ্যাকচুয়ালি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা স্থানীয় স্তরে ইস্যু করা হচ্ছে, সরকারি নয়, সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের ওপর বেস করে যদি আমরা ভোটার কার্ডে নিয়ে আসি, তাহলে সেই ভোটার কার্ড তো আলটিমেটলি সঠিক ভোটার কার্ড নয়। অতএব সেইটাকে ভেরিফাই করতে হবে। সেই কারণেই তারা ওই 11টা ডকুমেন্ট বা 12টা ডকুমেন্ট চাইছে। এইবারে এই যে সমস্যাটা তৈরি হচ্ছে, এই সমস্যার ফলে ইলেকশন কমিশনের বক্তব্য হচ্ছে যে আমরা সেইটাকে ভেরিফাই করতে চাই যে এই ভোটার কার্ডটা তৈরি হলো কী করে। এবার এখানে দুটো কথা আসছে, যে এক হচ্ছে যে এই মেথডের, অর্থাৎ এই এসআইআর যে ইলেকশন কমিশন লঞ্চ করতে চলেছে, সেটাতে পাবলিক হ্যারাসমেন্ট কি হবে না? এটা কিন্তু সত্যি যে হবে। বহু লোক আছে যারা সত্যি সত্যি ভারতের নাগরিক, কিন্তু তাদের কাগজপত্র হয়তো সেই অর্থে ঠিক নেই। সেরকমভাবে আমরা মানে বিশেষ করে যাদের 40-এর ওপরে বয়স, তাদের অনেকের কাছেই কাগজপত্র কিন্তু ঠিক নেই। তো সেইগুলো তো হ্যারাসমেন্ট হবে, এটা বাস্তব। কিন্তু এখানে দুটো যুক্তি আছে। এক মানে রাজনৈতিক মতবাদ যেটা আমরা বেশি শুনছি, সেটা হচ্ছে যে একজন ভোটারের নামও যদি বাদ চলে যায়, যে বৈধ ভোটার, তাহলে সেটা গণতন্ত্রের পক্ষে লজ্জার। এটা একদম সত্যি কথা, সত্যি লজ্জা। কিন্তু ইলেকশন কমিশনের বক্তব্য হচ্ছে একজন ভুয়ো ভোটারও যদি ভোট দেয়, তাহলে সেটাও তো লজ্জা। এবং সেটা শুধু লজ্জার হলো না, সেটা সেই সঙ্গে সঙ্গে দেশের সিকিউরিটি নিয়ে প্রশ্ন উঠলো। অর্থাৎ সে তো ভারতের স্বার্থ থেকে ভোট দেবে না, কারণ সে ভারতের লোকই নয়। লজ্জার তো দুটোই, একজন বৈধ ভোটার বাদ পড়াটাও লজ্জা, আবার একজন বৈধ ভোটার নয় কিন্তু ভোট দিতে পারছে, সেটাও লজ্জা। দুটোই লজ্জা। কিন্তু দ্বিতীয়টায় অ্যাডিশনাল সমস্যা হচ্ছে যে সেটা হলে ভারতের যে স্বার্থ, সেটা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। কারণ যে ভারতীয় নয়, সে ভারতের ভালো ভেবে ভোটটা দিতে যাবে না। তো এই টানাপোড়েন রয়েছে, এটা দুটো পক্ষের টানাপোড়েন। আমরা এই টানাপোড়েন এর মধ্যে কোনটা আমরা প্রিভেইল করব, সেটা আপনারা কমেন্ট করে জানান। মানে কোনটা আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে, সেটা আপনাদের কাছে আমি জানতে চাইছি, আপনারা কমেন্ট করে জানাবেন। তো মোটামুটিভাবে এই বিষয়টা আমার মনে হলো, প্রচুর কমেন্ট এই নিয়ে এসছে, অনেকে অনেকভাবে কমেন্ট করেছেন। তো আমার মনে হলো এই বিষয়টা নিয়ে ইলেকশন কমিশনের যে ভিউজটা, সেটা খুব সম্ভবত এরকম বলেই আমার মনে হয়েছে, এবং সেই কারণে আমি ভিউজটা দিলাম মোটামুটিভাবে। এবার এইটা আমি চাই আপনারা সবার সঙ্গে শেয়ার করুন, যাতে এই সংক্রান্ত কনফিউশন কিন্তু প্রচুর লোকের মনে আছে, যে কেন ভোটার কার্ড নেবে না, কেন আধার কার্ড নেবে না, কেন রেশন কার্ড নেবে না। তো তাদের কাছে আমি মোটামুটি একটা ক্লিয়ার পিকচার দিতে পেরেছি বলে আমার মনে হচ্ছে। আর আপনারা জানেন যে 2002-এর ভোটার লিস্ট মোটামুটিভাবে আপলোড হয়ে গিয়েছে। এবং 2002-এর ভোটার লিস্ট আপনারা এই ceowestbengal.nic.in বা nic.in এইখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এটা আমি অন্য একটা ভিডিওতে কীভাবে ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিয়েছি।
সুতরাং আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে মোটামুটিভাবে আমি ব্যাপারটাকে কভার করে দিলাম। আর আপনাদের আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, তাতে করে আপনাদের ভীষণ 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 সুবিধা হবে। আমরা কিন্তু শুধু মানে আমি আরেকটা কথা বলে রেখে, আমরা কিন্তু শুধু এই ইলেকশন নিয়ে বা এই ইনফ্যাক্ট আমরা রাজনীতি নিয়ে কোনো কথাই এই চ্যানেলে এর আগেও বলিনি, এখনও বলছি না, ভবিষ্যতেও বলবো না। এই চ্যানেলটা কিন্তু কোনো রাজনৈতিক চ্যানেল নয়। এখানে যে ন্যাশনাল যে সমস্যাগুলো বা জাতীয় সমস্যাগুলো যেগুলো আমরা মাসরা অর্থাৎ সাধারণ লোক ফেস করছি, সেগুলো নিয়ে আমরা কিছু কথা বলি, যা এবং সেই সঙ্গে সঙ্গে আরও এমন কিছু কথা বলি যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আপনাদের জানা ভীষণ 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 দরকার। তাতে করে আপনাদের জীবনটা অনেক বেশি সহজ হয়ে যাবে, জীবনের ডিসিশন নেওয়াটা অনেক বেশি সহজ হবে। তাই প্লিজ চ্যানেলটির সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। শিগগিরই ফিরবো এরকমই ইন্টারেস্টিং আরেকটা ভিডিও সঙ্গে নিয়ে। ততক্ষণ অবধি বাই।